ছয় সমন্বয়ককে পরিবারে ফেরাতে হাইকোর্টের রিটের শুনানি শেষ, আদেশকাল। ফায়াজকে দড়ি পরানো ভুল, আদালতে রাষ্ট্রপক্ষ। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা। স্বাভাবিক হচ্ছে রাজধানীর জনজীবন, সড়কে বেড়েছে যানজট। পুড়ে যাওয়া ভবনগুলোতে নমুনা রেখে গেছে দখলদার বাহিনী, মন্তব্য আমুর। ফের 14 দলের নেতাদের সাথে বৈঠকে বসবেন শেখ হাসিনা। ইন্টারনেট বন্ধে আউটসোর্সিং এ ক্ষতি প্রায় 400 কোটি টাকা, কার্যাদেশ হারিয়েছেন অনেকে। ভবিষ্যতে বিকল্প ব্যবস্থার পরামর্শ। এবং আন্দোলন সহিংসতায় বন্ধ রেল যোগাযোগ, যাত্রী ভোগান্তি চরমে। নিরাপত্তা নিশ্চিতের পরেই ট্রেন চলাচলের সিদ্ধান্ত। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 বিকালের সংবাদে, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফেরত চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ। আগামীকাল আদেশ দেবেন বলে ঠিক করেছেন আদালত। 6 সমন্বয়ককে ফেরত দিতে এবং আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে সোমবার এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকার লিপি। শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জেড আই খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন। সমন্বয়কদের ডিবি কার্যালয়ে রেখে খাইয়ে সেই ছবি প্রকাশ করে জাতির সাথে মশকরা করা হচ্ছে বলে মন্তব্য করেন হাইকোর্ট। পরে এই বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন বলে জানান। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানান, এই রিটে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ নেই, তাই রিট খারিজ চাইবে রাষ্ট্রপক্ষ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 17 বছরের হাসনাতুল ইসলাম ফাইয়াজকে কোমরে দড়ি দিয়ে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এতে শিশু আইনের লঙ্ঘন ঘটেছে বলেও জানানো হয়। রাষ্ট্রপক্ষের ভুল স্বীকারে এই সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারেজ করে দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে এই আদেশ দেন। ফয়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেওয়া আইনের লঙ্ঘন, এই মর্মে গতকাল জনস্বার্থে রিট করেন আইনজীবী শাহিদিন মালিক। সেই আবেদনের শুনানিতে ফয়াজকে রিমান্ডে নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। মাতুয়াইলে পুলিশ সদস্য হত্যায় দায়ের করা যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার করা হয় ফয়াজকে। তো আজকে সরকার পক্ষ এসে বলল যে তারা ব্যবস্থা নিয়েছে, তাকে রিমান্ড থেকে তাকে ছেড়ে টঙ্গী কিশোরালয়ে নিয়ে গেছে এবং ওইটাও স্বীকার করেছে যে তাকে হাতে দড়ি দিয়ে তাকে বাঁধাটা এটা বেআইনি হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে বিচারপতিরাও বললেন, রাষ্ট্রপক্ষ যখন স্বীকার করে নিয়েছে যে তারা বেআইনি কাজ করেছে, অতএব আমাদের খুব আইনগত বিবেচনায় এটা তো আর এখন আপনার যেই আপত্তি ছিল, আপত্তিটা মীমাংসা হয়ে গেছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল একদিনের শোক ঘোষণা করেছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসেন মন্ত্রিসভার সদস্যরা। সেখানে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সকল নিহতের স্মরণে কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত হয়।
কারফিউ শিথিলের সময় রাজধানীর জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে, বেড়েছে মানুষের কর্মচাঞ্চল্য, খুলেছে দোকানপাট, অফিস, আদালত, যার প্রভাব পড়েছে সড়কেও। সহিংসতা ও কারফিউ থাকায় সপ্তাহ খানেক ধরে রাজধানীর সড়ক ফাঁকা থাকলেও বাড়তে শুরু করেছে যানজট। প্রতিটি সড়কেই রয়েছে যানবাহনের চাপ। যানবাহনের পরিমাণ কিছুটা কম থাকায় আগের মতোই স্বস্তিতে যাতায়াত করতে পারছেন যাত্রীরা, আর এতে খুশি গণপরিবহনের চালকরাও। মোটামুটি গাড়ি পাওয়া যাচ্ছে, সকালে আসতে কোনো সমস্যা হয় নাই। সকাল 6টায় রওনা দিছি, গাড়ি এসে পাইছি। যান চলার স্বাভাবিক, যান চলার ছিল না, কষ্ট হইতো, এখন কষ্টটা কম আর কি। এমনি রাস্তাঘাট ফ্রি আছে, আগের মতো জ্যাম জটও না, এমনি ফ্রি আছে, ভালো আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ। সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদপুর বাজারে যায়, পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। আন্দোলনকারীরা জানান, কোটা সংস্কারের বিষয়ে সরকার দাবি মেনে নিলেও তাদের 9 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেন। পুড়ে যাওয়া ভবনগুলোতে দখলদার বাহিনী তাদের নমুনা রেখে গেছে বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। মহাখালীতে 14 দলের নেতাদের নিয়ে সহিংসতা ও অগ্নিসংযোগে ভস্মীভূত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন। দুষ্কৃতিকারীরা এসব করে দেশকে পিছিয়ে দিতে চেয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ নজিবুল বশর মায়েজ ভান্ডারী, ফজলে হোসেন বাদশাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আমির হোসেন আমু, মৃণাল কান্তি দাস, আফম বাহাউদ্দিন নাসিম প্রমুখ। যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফের 14 দলের নেতাদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল 5টায় গণভবনে এই বৈঠক হবে। উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহেও 14 দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের দলীয় জোটের দলের নেতৃবৃন্দ। সকালে প্রথমে সেতু ভবন ও পরে মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শনে যান তারা। এই সময় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে নেতারা আগুনে পুড়ে যাওয়া ভবন দুটির ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন। রাজপথে সব দলের ছাত্র জনতা হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বা যুগপৎ ধারায় আন্দোলনে অংশ নেওয়া উচিত বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জানান, বিএনপির এক দফা দাবিতে আহত জাতীয় ঐক্যে সাড়া দিয়েছে গণতন্ত্র মঞ্চ। রবিবার রাজধানীর পুরানা পল্টনের রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অফিসে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারের বিভিন্ন পেশাদার বাহিনীর হামলা, আক্রমণ, ভাঙচুর, লুটপাট ও নির্যাতন, নিপীড়ন এখনই বন্ধ করতে হবে। আমরা দেশের সকল গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দল, সামাজিক ও শ্রেণী পেশার সংগঠন এবং মুক্তিকামী দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন এগিয়ে নেবার জন্য উদাত্ত আহ্বান জানাই। নিউজ 24 বিকালের সংবাদ একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরেকবার নিউজ 24 বিকালের সংবাদে। সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে আউটসোর্সিং খাতে প্রায় 400 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ইন্টারনেট সংযোগ না থাকায় অনেক প্রতিষ্ঠান কার্যাদেশ হারিয়েছেন। উদ্যোক্তারা বলছেন, সামনের দিনে প্রযুক্তি খাতের জন্য বিশেষায়িত ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করতে হবে। মুরসালিন হক জুনায়েদের প্রতিবেদন।
ঘড়ি মেপে করতে হয় কাজ, বায়ারকে সময়সূচি মেনে সরবরাহ করতে হয় সেবা, সার্বক্ষণিক থাকতে হয় যোগাযোগের মধ্যে, আর কোনোভাবেই তা 24 ঘন্টা পেরিয়ে গেলে স্বয়ংক্রিয় বাতিল হয় ক্রয়াদেশ। এমনই এক ব্যবসার নাম আউটসোর্সিং, যেখানে আস্থা ও প্রতিশ্রুতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তবে টানা 5 দিন ইন্টারনেটবিহীন ছিল আউটসোর্সিং খাত। সারা দেশে ছড়িয়ে থাকা ফ্রিল্যান্সারের তাই মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এখনো বেঁচে আছেন? একদম কমপক্ষে হলেও $1,500 থেকে $2,000 ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্ট হারাইছি, বাজার হারাইছি। রাজধানীর উত্তরায় অবস্থিত দেশের অন্যতম বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও প্রতিষ্ঠান ASL প্রায় 2 কোটি টাকার ক্লায়েন্ট হারিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ছোট বিপিও তো বটেই, সাম্প্রতিক ঘটনা হুমকিতে ফেলেছে দেশের অনেক বড় বড় আউটসোর্সিং ব্যবসা প্রতিষ্ঠানকে। বাংলাদেশ থেকে যদি অপারেশন আমাদের তুলে নিতে হয় অথবা আধা অনেকখানি উঠে নিতে হয়, আমাদের চাকরির লস যেতেছে, যারা কাজ করতেছে বিপিও খাতে তাদের হলে চাকরি অনেকেই তাদের জব চলে যাবে, প্লাস আমাদের এই যে ফরেন রেভিনিউটা বাংলাদেশে আসতেছিল, ফরেন রেমিটেন্স এই ইসের মাধ্যমে, এটা তো আর বাংলাদেশে আসবে না, এটা চলে যাবে নেপাল অথবা আপনার ফিলিপাইন্স অথবা ইন্ডিয়াতে। সো এটা কিন্তু বিশাল বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ইকোনমির উপরে বাংলাদেশের। কন্ট্যাক্ট সেন্টার ও আউটসোর্সিং খাত ব্যবসায়ীদের সংগঠন বাক্যর মতে, সাম্প্রতিক ঘটনা এ খাতে প্রায় 400 কোটি টাকার ক্ষতি করেছে। পাশাপাশি আস্থা ও ভাবমূর্তি বিবেচনায় ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, ক্যালামিটি হতে পারে, আপনার আনরেস্ট হতে পারে, যে কোনো কারণেই হোক না কেন, বাট উই নিড টু হ্যাভ আ ফেইল সেফ প্ল্যান। যে ঠিক আছে, আমার বিজনেসের জন্য আমার সবই বন্ধ থাকতে হয়, বন্ধ হয়ে যায় কোনো কারণে, আমার বিজনেস যাতে আপ থাকে। 2030 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাত থেকে সরকারের $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা। এর মধ্যে প্রায় $1.5 বিলিয়ন আয় হওয়ার সম্ভাবনা আউটসোর্সিং খাত থেকে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আরে বাহ, গরুর দুধের চা, বড় লোকের বড় মন। বড় লোক হইনি ভাবি, তবে মনটা বড় করে দিয়েছে হ্যাপি কাউ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, পার্থক্যটা এখানে। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। কোটা আন্দোলন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতিতে 10 দিন ধরে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। যাত্রী ভোগান্তির পাশাপাশি এতে প্রতিদিন সরকারের 4 কোটি টাকা করে লোকসান হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ের বাণিজ্য শাখা। কারফিউ শিথিল হওয়া এবং অন্যান্য যোগাযোগও ধীরে ধীরে চালু হয়, এবার ট্রেন যোগাযোগ চালুর দাবি যাত্রীদের। রেলওয়ে বলছে, নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করে ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনে 18 জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 106টি আন্তনগর সহ 359টি যাত্রীবাহী ট্রেন এবং 2 জোড়া আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন 4,12,00,000 টাকা লোকসান গুনতে হচ্ছে রেল। এই চেয়ারে কাকে চাই বাচু ভাই, বাচু ভাই, এই চেয়ারে কাকে চাই বাচু ভাই। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, যাতে আছে লবণ, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নিউজ 24 বিকালের সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 বিকালের সংবাদে। জিজ্ঞাসাবাদের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে 3 জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা। পুলিশ হেফাজতে যাদের নেওয়া হয়েছে তাদের একজন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন তিতুমির কলেজের শিক্ষার্থী এবং একজন বাংলা কলেজের শিক্ষার্থী। বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, সন্দেহভাজন হিসেবে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। দুষ্কৃতিকারী না হলে যাচাই বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
আমরা জিজ্ঞাসাবাদ করে যদি দেখি তারা জড়িত, সহিংসতার সাথে জড়িত, যদি তারা দুষ্কৃতিকারী হয় তখন তাদের বিরুদ্ধে নিব। তাছাড়া আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিচ্ছি, আইনে আছে, ঠিক আছে, সাক্ষ্য আইনে আছে, আমরা জিজ্ঞাসাবাদের জন্য যে কাউকে যখন তখন আমরা আমাদের হেফাজতে নিতে পারি। এই ছিল নিউজ 24 বিকালের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।